দীপশিখার নির্বাণ লিখেছেন রিমা বিশ্বাস। দীপশিখার মুখের হাসি, সতেজতা, স্বস্তি দেখে অস্বস্তিতে পড়েছে পাড়ার লোকজন। আত্মীয় স্বজন কটাক্ষ করতেও অবশ্য ছাড়ছে না। দীপশিখার বর্দি তো ভুরু কুঁচকে বলেই ফেললেন, মনে হচ্ছে খুব ফুর্তিতে আছিস, কেউ দেখলে বলবে না তোর মধ্যে কোনো শোক আছে। দীপশিখা উত্তর দেয়নি। দীপশিখাদের পাশের ফ্ল্যাটের বনি বৌদি আর কুসুম মাসিমা ওর গায়ে পড়ে ফিসফিস করে বললেন, কান্নাকাটি করতেও তো দেখলাম না। দীপশিখার খারাপ লেগেছে কথাটায়। বাস্তব সে জানে, কিন্তু বাস্তবের নগ্নতা সামনাসামনি আসা মোটে যে সহজ নয় তা হয়তো টের পেল এই কদিনের পরিবেশে। আরও খারাপ লাগলো যখন মুখোমুখি ফ্ল্যাটে চাকুরিরতা নন্দিতাকে বলতে শুনল, ফ্যামিলি যেমন, ভদ্রলোকের কি আর এমন ছুঁকছুক দোষ ছিল? ওয়াইফের প্রতি আকর্ষণ না থাকলে ওই হয়। এই কথাটায় প্রায় হতভম্ব হয়েছে দীপশিখা। নন্দিতার থেকে এমন মন্তব্য সত্যি আশা করেনি। ও না শিক্ষিত, চাকরি করে, তাই মুক্তমনা হিসেবে ধরাই তো যায়। তবে হ্যাঁ, এ সত্যি যে বিয়ের পর থেকে বাস্তবের পচা গলা দিকটা দিনের পর দিন দেখেছে সে। দেখেছে বললেও ভুল বলা হবে, ও ভোগ করেছে। কিন্তু নন্দিতার কথাটা যেন ওর বিগত অভিজ্ঞতার একটা প্রতীকী চিহ্ন। নারী পুরুষ নির্বিশেষে দীপশিখা মানুষ চিনতে শিখেছে। ধীরে দীপশিখা একবার পানুর ঘরের দোরের সামনে দাঁড়ালো, মুণ্ডিত মস্তকে চিন্ময় পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে। উনি পিণ্ডর উপকরণ একে একে দিচ্ছেন। শাওলি পিঠে হাত রাখতে দীপশিখা ফিরে তাকায়। জল মিষ্টি দিই তোমাকে? শাওলি জিজ্ঞেস করে। দীপশিখা বললেন, আমি সকালে লুচি তরকারি খেয়েছি, এখন কিছু লাগবে না। তুমি তো সব জানো শাওলি, আমি এসব। শাওলিও অস্বস্তিতে পড়ল, আশপাশে চোখ ঘুরিয়ে বলল, এখন এসব কথা থাক মা। ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে শাওলির মা বাবা, তাদের দেখে ও সেদিকে এগিয়ে গেল আপ্যায়নে। যত্ন করে ওর বাবার আনা মোটা লম্বা ফুলের মালাটা ফটোয় সুন্দর করে পরাচ্ছে। মিষ্টির বাক্স হাতে মুখটা দুঃখী দুঃখী করে দাঁড়িয়ে কিছু বা বলছে। দীপশিখার এসব অভিনয় কেমন অর্থহীন মনে হয়। আজ পানুলালের শ্রাদ্ধে যারা এসেছে তারা প্রত্যেকে লোকটাকে ভালো করে চেনে। লোকটার আচার আচরণ, প্রবৃত্তি, দৃষ্টিভঙ্গি সব ভালো করে জানে। তারপরও এর মৃত্যুতে শোক জ্ঞাপন করা বা অন্তত শোকের অভিনয় করা কতটা যুক্তিসঙ্গত? আর নন্দিতার মতো একটা চাকুরিরতা স্বাবলম্বী মেয়ে, সে কিনা বলল বউয়ের জন্য লোকটার ছুঁকছুক স্বভাব ছিল। দীপশিখা কোনো কালে স্বামী সর্বস্ব ছিল না। পানুলাল লোকটা সে যোগ্যতাও রাখত না। পরিবারের অন্য মেয়েদের দেখেছে, তাদের বরটিকে তারা স্বামী জ্ঞান করতেই বড্ড বেশি ভালোবাসত। কেমন একটা চাটুকারিতা ভাব, সঙ্গে ন্যাকা ন্যাকা আদিক্ষেতা, এগুলো নাকি পুরুষ মানুষকে বাগে রাখার কৌশল। এসবের ধার কাছ দিয়ে যায়নি দীপশিখা। হয়তো যেত যদি ভালোবাসতে পারত লোকটাকে। কিন্তু ভালোবাসা কি যায় একজন সহানুভূতিশীল মেয়ের পক্ষে, যে বিয়ের প্রায় 1.5 মাসের ভিতর দেখে ওর বাড়িতে আসা ওরই ননদের বছর 15-র মেয়ে যখন বাথরুম থেকে বেরিয়ে ঘরে এসে অন্তর্বাস ছাড়ছিল, তখন পানু দেখছিল ভেজানো দরজার ফাঁক দিয়ে। গা শিউরে উঠেছে দীপশিখার এমন দৃশ্য দেখে। প্রথমে ভেবেছে ভ্রম, বিশ্বাস হয়নি, মনে হয়েছে কে জানে কি করছে, হয়তো অন্য কিছু। কিন্তু কাজের মেয়ে ললিতা যেদিন চেঁচিয়ে বলল, ঢ্যামনা লোক একটা, ললির বুকে হাত দেওয়া, তোর ওই হাত ভেঙে আমি তোর পিছনে গুঁজে দেব মিনসে, তখন শরীর দিয়ে একটা স্যাঁতস্যাঁতে কিছু বয়ে যাওয়ার অনুভব করেছে। একসঙ্গে বাসে বা ভিড় ট্রেনে উঠেও পড়তে হয়েছে অসম্মানের মুখে। হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে যখন অসভ্যতা করছিল বাসে ভিড়ের সুযোগ নিয়ে, তখন বাচ্চাটার পাংশু মুখ দেখে টের পেয়েছিল দীপশিখা। পানুলালকে সে জায়গা থেকে টেনে সরিয়ে নিজে দাঁড়িয়ে পড়েছে সেখানে। কিন্তু যেদিন খেয়াল করে উঠতে পারেনি, সেদিন ভিড় বাসের জুতো পেটা খেতে দেখেছে নিজের লোকটাকে। এক স্কুল শিক্ষিকার সঙ্গে অশ্লীলতা করতে গিয়েছিল। শিক্ষিকার 2-4টে ছাত্র ছিল সে বাসে। অল্প বয়সের গরম রক্ত। প্রথমে মাথার পিছনে চাঁটি মারল। তাতেই অবশ্য 5 ফুট 8 ইঞ্চির পানুলাল কাবু। নিজেকে প্রতিরোধ করতে 2 হাতে মাথা আগলে নিয়েছে। ওদের মধ্যে একটা ছেলে পায়ের চটি খুলে সপাসপ মারল মুখে, গালে, ঠোঁটে। ভদ্রমহিলা বললেন, বাস্টার্ড।
এইভাবে এরা মেয়েদের জীবন অতিষ্ঠ করে তুলছে। বাসে, ট্রামে, অটোতে, ওয়ার্কিং প্লেসে মেয়েরা কোথাও সেফ নেই। সব সময় আমরা একটা ইনসিকিউরিটিতে ভুগে ভুগে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি, খিটখিটে হয়ে যাচ্ছি। বাসের অনেকে গলা মেলালো। কেউ কেউ বলল, ছেড়ে দিন, হয়তো ভিড়ের ভিতর গায়ে হাত লেগে গেছে। পানুলাল তৎক্ষণাৎ সজাগ হয়ে নিজের হয়ে লড়াইতে নামে। ঠিক বলেছেন দাদা, ভিড় বাসে গায়ে ধাক্কাধাক্কি তো লাগতেই পারে, তা বলে এভাবে কেউ একজন বয়স্ক লোকের গায়ে হাত তোলে? আমি যদি এখন পাল্টা হাত তুলি তখন কেসটা অন্যদিকে চলে যাবে। ঝামেলা হলো অনেক। ছাত্ররা ওকে থানায় টেনে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল, সেও যেতে প্রস্তুত ছিল। শেষমেশ আর কেউ কোনো পদক্ষেপ নেয়নি। বাস থেকে নেমে বড় মুখ করে বলতে এসেছে পানুলাল দীপশিখাকে, আচ্ছা জবাব দিয়ে দিয়েছি। মেয়ে ছেলেগুলো তো বাইরে কাজের নাম করে যা ইচ্ছে তাই করে বেড়ায়, আর আমাদের থেকে সুবিধা যেই না পেল অমনি তার ইয়ারদের দিয়ে রোয়াব ঝাড়ে। তোমার কাছ থেকে কোন সুবিধাটা চাইছিলেন উনি? দীপশিখা পাল্টা প্রশ্ন করে। সে আমি কি করে জানবো? নিশ্চয়ই কোনো ধান্দা ছিল। এরা সব ধান্দাবাজ একটা গ্যাং হয়তো। টাকা লোটার মোটিভে এত সিন করলো। আমাকে শক্ত দেখে আর সেদিকে যাওয়ার সাহস পাইনি। সেদিন ছিল মা বাবার বাড়িতে দীপশিখার পানুর নিমন্ত্রণ। মা শাক থেকে চচ্চড়ি, মাছ থেকে মাংস সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলেন। পানুলাল বাটি ঢেলে ঢেলে ভাত চেয়ে, মাছের মুড়ো চিবিয়ে, মাংসের হাড় চুষে, চাটনি চেটে, পাঁপড় কুড়মুড়িয়ে আরাম করে খেলো। ওর একবার মনে পর্যন্ত এলো না এখানে আসার আগে ওর জুতো পেটা খেয়েছিল একজন ভদ্রমহিলার সঙ্গে অশালীন আচরণ করা শাস্তি হিসেবে। এই লোকের প্রতি ভালোবাসা কি করে আর আসে? ছোট বোন মাধু নিতম্বে হাত বুলিয়ে পানুলাল যেদিন বলেছিল শালি আদি ঘরওয়ালি, তখন মাধুর চোখ মুখ লাল হয়ে গিয়েছিল। দীপশিখা নিজেও ভুক্তভোগী এই ব্যাপারে। ওর বড় জামাইবাবু এভাবেই ওর স্তনে কুনি দিয়ে গুঁতো মেরে চোখ টিপে অশ্লীল মন্তব্য করেছিল, তাও ওর দিদির সামনে। ওর দিদি হেসে হেসে বলেছিল, আধে ঘরওয়ালি, বুঝলি? এই তো জিজাশালি সম্পর্ক রে। দোকান গরম হয়ে গিয়েছিল দীপশিখার। বড়দি বলল, লোকটা এই রকম ফক্কর, আর কি করব বল, এমন একটা অসভ্যের পাল্লায় পড়েছি। তাতেও দিদির ভিতর এক অদম্য পুলক, যেন অনেক কিছু পেয়েছে যা ওর পাওয়ার কথা ছিল না। দীপশিখার কাঁচা বয়স, বিচার বিশ্লেষণ করার মতো বোধ বুদ্ধি সে সময় ছিল না, শুধু গাজরা অস্বস্তি ছিল। তাই যখন ছোট বোন মাধুর সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছিল তখন প্রতিবাদ না করে পারেনি। বলেছে, পারলে শালিকে বোনের নজরে দেখো। আধি ঘরওয়ালির কনসেপ্ট কেন ছিল জানো? কারণ আগেকার দিনে বাচ্চা হতে গিয়ে বউ মরত, আর মেয়ের বাপ অপেক্ষায় থাকতো ঘরের মেয়ে অর্থাৎ ঘাড়ের বোঝা কি করে নামাবো। তাই তখন এক বাচ্চার বাপ বিপত্নিকটার সঙ্গে নিজের আর এক মেয়েকে ঝুলিয়ে দিত। কিন্তু এখন মেয়েরা বাচ্চা হতে গিয়ে মরে না, তাই আধি ঘরওয়ালির কনসেপ্ট ছেড়ে এখন শালি হলো দিদি অথবা বোন খালি, আর বাকি সব গালি, বুঝলে? যদিও বোঝার চেষ্টা পর্যন্ত করেনি পানু, বরং দিনে দিনে বেড়েছে আত্মীয় মহলে ওর পরিত্যাগ। কোনো অনুষ্ঠানে গেলে সবাই অচ্ছুতের মতো ব্যবহার করত। খোলাখুলি কোনো আলোচনা করতে গিয়েও যেন থমকে যেত। অর্থাৎ যার বর পানুর মতো চরিত্রের দোষ নিয়ে ঘোরে তাকেও সেই দলে ফেলাই যায়। পানুলাল যদিও স্ত্রীর আত্মসম্মানের কথা ভাবেনি কখনো, আত্মসম্মান ওর অভিধানেই ছিল না। তাই বিয়ের অনুষ্ঠান হোক কি মুখে ভাতে, মহিলাদের সাজঘরে আচমকা ঢুকে পড়া, একটা কুৎসিত মন্তব্য করা ছিল ওর সুখ। অল্প বয়সে কোনো মেয়ের সামনে হয়তো একটা অন্তর্বাস নিয়ে ও বলে বসলো, কোথায় পড়ে রে এটা? কচি বয়সের মেয়ে রাঙা হয়ে যেত, সদ্য বিবাহিত বউদের গায়ে গা ঠাকিয়ে বসতো, তাদের কুমন্তব্য করতেও ছাড়তো না। বলতো, এখন রাতগুলো কি বিয়ের আগের মতোই আছে? এসে গড়িয়ে হাঁটু চাপড়ে এক অশ্লীল ভঙ্গি করত, যার দিকে মেয়েটির ঘৃণা বিতৃষ্ণার চোখে তাকাতো। তাদের বড়েদের ইশারা করত। বাড়ি যেহেতু দীপশিখার, তাই বাড়ির ছেলেরা নালিশ করত ওর কাছেই। একটা সময় শুনতে হয়েছে, জামাইবাবুর মুখের আগল নেই, কাকে কি বলতে হয় জানে না। তুই কিছু বলতে পারিস না? আমার মনে হয় তোকে উনি পরোয়াই করেন না। তোর পার্সোনালিটির অভাব, নইলে লোকটা এত সাহস পায় কি করে? তাই বাড়ির অনুষ্ঠানগুলোয় ধীরে ধীরে যাওয়া বন্ধ করলো দীপশিখা। বহু বছর বাদে যখন দাদার মেয়ের বিয়ে ঠিক হলো
তখন দাদা বৌদি বড় অনুনয় করে নিমন্ত্রণ করে গেলেন। যে বাড়িতে ছেলেবেলা কাটিয়েছে, যে বাড়ির প্রতি গলিতে, বাগানে, মাঠে, রাস্তায় নিজের বিভিন্ন সত্তা লুকিয়ে, স্বপ্ন ঘুমিয়ে, ইচ্ছেগুলো অর্ধ অঙ্কুরিত হয়ে শুকিয়ে গেছে, সেখানে ফিরে গিয়ে ঘুরে ফিরে নিজের অসফলতার মিউজিয়াম দেখতে কি মন চায় না? তাই যাওয়া, আদর সৎকারও পাওয়া, তারপর শুরু হয় ঘটনার পুনরাবৃত্তি। এবার ছেলের দল বলে, মেশো কেমন যেন একটা লোক, তুমি কি আমাদের বাড়ির কালচার সম্বন্ধে ওকে কোনো আইডিয়া দাওনি? এই মেশোর সঙ্গে এতকাল রইলে কি করে? মেজো মাসি এই লোকটার জন্য অভিমান করে তুমি এতকাল এ বাড়ি মুখো হওনি? রিয়েলি? নতুন প্রজন্মের ব্যঙ্গটা আরও কঠোর। বাড়ি এসে অনেক ভেবেছে দীপশিখা। কেন থেকেছে ও পানুলালের সঙ্গে? চিন্ময়ের জন্য? নিজে স্বাবলম্বী ছিল না বলে? যে দাদা দিদির ছেলেরা আজ এত কথা বলছে, তারা কি দায়িত্ব নিত ও নিজের বাপ মায়ের ভিটেই ফিরে গেলে? কি করতো দীপশিখা বা দীপশিখার মতো মেয়েরা, যেখানে পিএইচডি করা ছেলে মেয়েদের চাকরি জোটে না, আর যারা চাকরি করতে বেরিয়ে হাজার যুদ্ধের সম্মুখীন হওয়ার যোগ্যতা রাখে না, যাদের জীবনে নিজেকে দাঁড় করাবার সুযোগ আসে না, যে সন্তানকে একটা সুন্দর সুস্থিত সমৃদ্ধ জীবন দিতে চায়, সে কি করত? তাই দিনের পর দিন পানুলালের সঙ্গে শয্যা যাপন করেছে অনিচ্ছায়, কখনো হরমোনের তাগিদে শরীর জেগে ওঠার তাড়নায়, কখনো সব কিছু স্বাভাবিক এইরকম একটা ভ্রম তৈরি করার মধ্য দিয়ে। অনেক চেষ্টা করেছে নিজেকে কাঁচের ঘরে ঢুকিয়ে রেখে শুধু পুতুল সেজে থেকে মাথার কলকবজায় তালা লাগিয়ে দিতে, কিন্তু পারেনি। ৭৫ বছর বয়সে পানুলাল ব্যালকনিতে দাঁড়িয়ে উল্টো দিকের ফ্ল্যাটের বেডরুমে হাঁ করে থাকত। ও বাড়ির দুই পিঠোপিঠি বোন, যাদের শরীরে সবে সবে যৌবন প্রবেশ করেছে, কিন্তু শৈশব এখনও সঙ্গী। তারা অসতর্কতায় পোশাক বদলায়। পানুলাল ঘড়ি ধরে সে সময় সেখানে গিয়ে দাঁড়ায়। দূর থেকে যা দেখে ততটুকু দেখেই তার তৃপ্তি। কিছুদিন আগে বাড়িতে একটা বাইনোকুলার পর্যন্ত পেয়েছে দীপশিখা, তাও বাথরুম থেকে পেয়েছে। একটা খাঁটো টুল বাথরুমের জানালার নিচে দেখেছে, তাতে উঠে চোখে বাইনোকুলার ধরতে দেখেছে। পিছনের ফ্ল্যাটের দোতলার বাথরুমের জানালা খোলা থাকে, বাইনোকুলার দিয়ে ওদিকে সব দৃশ্য দেখা যায়। একটি কলেজে পড়া অল্প বয়সী মেয়ে থাকে ও বাড়িতে। নিশ্চয়ই ওর স্নানের সময় পানুলাল চলে যায় সেখানে। ওই লোকের প্রতি মায়া দয়া সহানুভূতি কি হয় কখনো? তাই যখন বাথরুম থেকে বেরিয়ে পানু হঠাৎ বুক চেপে বসলো আর ধীরে ধীরে নিথর হয়ে এলো শরীর, তখন দীপশিখা বুঝেছিল মানুষটা নেই। ধীরে ফোন করেছিল শাউলিকে। চিন্ময় আর শাউলি এ বাড়িতে থাকতে পারেনি, পানুলালের জন্যই। ছেলের বেডরুমে আচমকা ঢুকে পড়েছিল সে। কোনো কারণে দরজা বন্ধ ছিল না, সে সুযোগ নিয়েছে। এমনকি শাউলির বাথরুমের দরজায় ধাক্কা মেরে প্রায় ছিটকিনি ভেঙে ঢুকে পড়েছিল পানু। শাউলি আঁতকে উঠে চিৎকার করে। পানুলাল নির্বিকার মুখে বলে, ওদিকের বাথরুমটা বন্ধ ছিল, এদিকে আমার খুব জোর পেচ্ছাপ পেয়ে গিয়েছিল। দীপশিখা ছেলেকে ডেকে আলাদা থাকার পরামর্শ দিয়েছেন। চিন্ময় ছোট থেকে বাবার জন্য নানাভাবে অপদস্থ হয়ে এসেছে, তাই মায়ের পরামর্শ সেদিন সে বিনা বাক্যবায়ে মেনে নিয়েছে। পানু চৈতন্য হারাবার পরে দীপশিখার ফোন পেয়ে চিন্ময় আর শাউলি প্রায় আধা ঘন্টার ভিতর বাড়িতে এসে যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছিল। কিন্তু দীপশিখার চোখের কোণে ছিটে ফোটা জলের চিহ্ন দেখেনি কেউ। এইখানে প্রশ্ন তুলছে সবাই। প্রশ্ন উঠছে দীপশিখার মানবিকতার মানসিকতা নিয়ে। প্রশ্ন উঠছে পানুলালের এতটা খারাপ হওয়ার পিছনে দীপশিখার ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠছে দীপশিখা কতটা স্বার্থপর আর ভোগী এই নিয়ে। কারণ এই শ্রাদ্ধের সময় দীপশিখার এক বৌদি বলল কিনা, তোমার মকরমুখী বালাটা এবার ভেঙে সারদা বালা করে নিও, এখন আর অত জাঁকের গয়না কিন্তু ঠিক মানাবে না, আর কানে ছোট টপ বা সাদা পাথরের দুল পরো, পাশা ঠাসাগুলো শাউলিকে দিয়ে দিও। আর এক ভ্রাতৃবধূ বলল, তোমার লাল বালুচরিটার কি হবে গো মেজদি? আর তুঁতে কাঁথা স্টিচটা, ওগুলো কি আর পরতে পারবে? ওগুলো নয় যাকে যাকে তোমার পছন্দ দিয়ে দিও। একটা বছর নিয়ম করে একাদশীটাও করে যেও। মুরগি পাঁঠা এগুলো আজকাল যদিও সবাই খায়, তবে আমি বলবো না খাওয়াই ভালো। মাছটা খেতে পারো, কারণ শরীরে প্রোটিনটাও তো দরকার। আর ওই শাঁখা পলা বাঁধানোগুলো কিন্তু কাউকে দিতেও পারবে না। ও সোনা ভেঙে নয় কাউকে কিছু গড়িয়ে দিও। এখন তো আর শাঁখা পলা বাঁধানো পড়া চান্সই রইল না।
এগুলো বলার সময় ওদের মুখে এক অসীম তৃপ্তি, ঝলমলে প্রাণবন্ত ভাব দেখেছে দীপশিখা। মানুষকে এতটা কাছ থেকে দেখতে পেয়ে নিজেকে ভয় করছে, যদিও ওদের বলা কথাগুলো নিশ্চুপে শুনে গেছে দীপশিখা। পানু ওকে এই একটা অভ্যাস করিয়ে দিয়েছে, তা হলো বিনা প্রতিবাদে শুধু মুখ বুজে শোনার অভ্যাস। কি করে? যার বর দুশ্চরিত্র তার মুখ বুজে কথা না শুনে উপায় আছে? একটা আঁশটে পচা গন্ধ নাকে নিয়ে কাহাতক থাকা যায়, নয় সেই দুর্গন্ধের উৎস খুঁজে তা পরিষ্কার করা দরকার হয়ে পড়ে, নয়তো বা সেখান থেকে উঠে আসাই একমাত্র উপায় প্রাণ ভরে শ্বাস নেওয়ার। কিন্তু দীপশিখার এই দুইয়ের একটাও উপায় ছিল না। প্রায় 40 বছরের কারাবাস পার করে দীপশিখা আজ মুক্ত হয়েছে। পানুলালের মৃত্যুতে ছিটে ফোটা দুঃখ নেই, তাই না শ্রাদ্ধের দিন সকালে পেট ভরে লুচি তরকারি খেতে একটুও বাধেনি। আত্মীয়রা মুখ বেঁকিয়ে তাকিয়েছে। দাদা ভাইদের ছেলেরা, তারা একটা সময় মেশন নালিশ করেছিল, তারাও তখন ভুরু বাঁকিয়ে বলল, কিছু নিয়মকানুন তো মেনে চলতেই হয়, শাস্ত্রকে তো আর অমান্য করা যায় না। আর ওদের বউয়েরা, যারা পানুলালকে আড়ালে নীল ছবি বলতো, হাসাহাসি করে বলতো জমের অরুচিটা এসে গেছে, তারাও দুঃখ দুঃখ মুখ করে বলল, সংসারের মঙ্গল অমঙ্গল বলেও তো একটা কথা আছে, শ্রাদ্ধে জল না দিয়ে মুখে কিছু দিতে নেই যতদূর জানি। শস্য তো নৈব নৈব চ, ফলমূল তাও চলে। এরা এ যুগের কলেজ পাশ করা, কেউ কেউ আবার চাকরি করা মেয়ে। দীপশিখার এদের চাইতে অনেক উন্নত মনে হয়েছিল বিশাখার মাকে। মেঝের উপর উপর হয়ে বসে সে লুচি ছিঁড়ে খেতে খেতে বলল, পেট ভরে খাও দিনি, নইলে পেটে গ্যাস হলে তখন ছাড়াদ্দ মাথায় উঠবে। আর ও মানুষ কবে ভালো ছিল বৌদি? গেছে, ভালো হয়েছে, আমি বলছি ভালো হয়েছে। আর তখনই কান্নার আওয়াজ পেল দীপশিখা ও ঘর থেকে। ছুটে এসে দেখে শাওলি কাঁদছে। দীপশিখার বড় জায়ের কাঁধে মাথা রেখে কেঁদে কেঁদে বলছে, বাবা বড় ভালোবাসতেন আমায়, মানুষটা নেই এ যেন বিশ্বাসই হয় না। দীপশিখা হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এদের কি হিপোক্রাট বলে? সমাজ কি এদের দিয়েই চলে? মানুষের জন্মের পরে অন্নপ্রাশন পর্ব একদিনে মিটলেও শ্রাদ্ধ শান্তি 3 দিনের অনুষ্ঠান। তাই ঘাট কাছ থেকে একটু একটু করে মৎস্যমুখী পর্যন্ত দীপশিখা পানুলাল যে কত ভালো মানুষ ছিল তা জানতে পারল। মৎস্যমুখীর দিন দীপশিখা যখন একটা চেয়ার টেনে চুপচাপ বসে বুঝতে পারছে ও যে এতদিন বাদে স্বাধীন হতে পারল, সে সুখ অপরের চোখে কাঁটা। অবাক লাগে, যার বাড়িও খেতে পড়তে যায় না, যার কাছে আজ পর্যন্ত কখনো কোনো সাহায্য পর্যন্ত নেয়নি, সে কেন ওর জন্য বিদ্বেষ পোষে। পাশের ফ্ল্যাটের নন্দিতা আজ গাদোয়াল পরে এসেছিল। কপাল জোড়া পূর্ণিমার চাঁদের মতো একটা লাল টিপ, কানে গলায় জমকালো গয়না, চোখের দুপাতায় ভর্তি কাজল। নন্দিতার বয়স 57-58 হবে। বিয়ে হয়নি ওর। এতদিন ভাবতো নন্দিতা বিয়ে করেনি, চাকরি বাকরি করা ও এক স্বাধীনচেতা মেয়ে। কিন্তু শ্রাদ্ধের দিনে ওর পানুলালের প্রতি সহানুভূতি দেখে দীপশিখার মনে হয় ওর বিয়ের ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। নন্দিতা বলল, দাদার কি প্রেশার টেশার ছিল, চেক আপ করাতে না? দীপশিখা বললেন, তোমাদের মতো সুন্দরীদের দেখে প্রেশার মাঝে মধ্যে বাড়ত বই কি, তার কন্ট্রোল করার ওষুধ আবার ডাক্তার দিতে পারেননি। নন্দিতার এটা কমপ্লিমেন্ট মনে হলো, তাই গলে গলে হাসল। দীপশিখা বললেন, এক এক সময় কি মনে হয় জানো, ছত্রাক অনুকূল পরিবেশ না পেলে যেমন বিস্তার করতে পারে না, ঠিক তেমনই পানুলাল মানে আমার বরের মতো লোকজন সমাজের আনুকূল্যে ক্রমশ বাড়ে, বাড়তে বাড়তে একটা সময় রোগের মতো সংক্রমিত হয়ে পড়ে। কারণ একজন লোক বাজে হতেই পারে, তা বলে সে ভালোদের দমিয়ে নিজে মাথা ঠেলে টিকে থাকবে? এ কি করে সম্ভব বলো? নন্দিতা কথার উত্তরে বলল, আমার মনে হয় দাদার কাছ থেকে তুমি ভালোবাসা পাওনি। কথাটায় হাসি এলো। বলল, কেউ কেউ কি মনে করে জানো, মনে করে তার মধ্যে এমন এমন সব বিশেষ গুণাবলী আছে যার জোরে সে সামনের মানুষটা রূপান্তর ঘটিয়েই ছাড়বে। রূপান্তর দূরে থাক, মানুষ যখন বদলায় না পর্যন্ত তখন সে একটা ইমিটেশন ভাবনায় নিজেকে রেখে দেয়, এই ভেবে যে সে মানুষটাকে বদলে ফেলেছে। কিন্তু তুমি বলো না, এই যে তুমি লেখাপড়া শিখে চাকরি করছো, কিন্তু নিজেকে বদলাতে পেরেছো কি? তুমি আজও রয়ে গেছো বিধবার একাদশীর যুগে।
গাধাকে যতই চাবুক মারো সে কিছুতেই ঘোড়া হতে পারবে না। মুখ চোখ কালো হলো নন্দিতার। বিরক্ত মুখে সে বিদায় নিল। যাওয়ার আগে বলে গেল, পুরুষ মানুষের কখনো একার দোষ থাকে না। অবাক হয় দীপশিখা। ঈর্ষা? নন্দিতার বিয়ে হয়নি আর দীপশিখা বিবাহিত, এই কারণে ঈর্ষা? যা ছোবল না মারা পর্যন্ত নন্দিতা স্বস্তি পায় না। এখানে ওর কাছে ঠিক ভুলটা গৌণ। ও সন্তুষ্টি শুধু দীপশিখাকে ছোট করে দেখানো। অর্থাৎ একজন কম যোগ্য মানুষ বিয়ে সুখ পেয়েছে, নন্দিতার যোগ্যতা থাকা সত্ত্বেও সে বঞ্চিত। এ আক্ষেপ বহু নন্দিতাকে প্রতিহিংসা পরায়ণ করে তোলে। রোগের যে কত লক্ষণ তা দেখে বিচার করাও একটা বিচার্য বিষয় হয়ে দাঁড়ায়। দীপশিখা যদিও নিজেকে ভালো রাখার বিচারই করল। বাড়ি খালি হলে তাই নিজের মতো করে গোছাতে লাগলো ঘরদোর। নিজে বাজারে গিয়ে বাজারও করে আনে আজকাল। আজ রান্নায় চড়িয়েছিল এঁচোড় চিংড়ি আর গরম ভাত, সঙ্গে দিয়েছে উচ্ছে আলু ভাতে। বড় ভালো লাগে এই মুক্ত জীবন। এতদিনের ঝিবৃত্তির পর যেন অবসর পেয়েছে দীপশিখা, তাই গুনগুন গান গায়। ফেসবুকে নিজের অল্প বয়সের ছবি অ্যালবাম থেকে তুলে পোস্ট করে। আজকাল সুন্দর সুন্দর ক্যাপশন দিতেও শিখে গেছে। আত্মীয় পরিজন ইদানিং ফাঁকা বাড়িতে বড় আসা যাওয়ার বায়না করে। দীপশিখা কাঁচিয়ে ফেলেছে সবটাকে। এসব ভণ্ড লোকজন ওর পরিধির ভিতরে পড়ে না। ও এক উন্মুক্ত জীবন পেয়েছে, যেখানে একা থাকাটা ওর কাছে শাস্তি নয়, বরং বহু আকাঙ্ক্ষিত আশীর্বাদ। ইউটিউবে পডকাস্ট দেখে, প্রতিবেদন দেখে, ইন্টারভিউ দেখে, রান্নার রেসিপি দেখে, নিজের জন্য বানায়। রাত হলে বড় নিশ্চিন্তে ঘুমায়। এ যেন দীর্ঘকালের দণ্ডের পর ছুটির পরে শান্তি। ইদানিং অ্যাকোরিয়াম এনেছে বাড়িতে। মাছ পোষার শখ হয়েছে নতুন। কাঁচের দেওয়ালের বাইরে মাছেদের হালচাল দেখছিল মহানন্দে। তখন বেজে উঠল মোবাইল। কানে চাপতে ফোনের ওপাশে শাওলির গলা পেল। বলছে, কতদিন খোঁজ নেওয়া হয় না, তাই ফোন করলাম মা, কেমন আছো? বড় ভালো লাগলো শাওলির আন্তরিকতায়। কোথায় সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল নিজেকে, সেখানে ছেলের বউটি মনে রেখেছে তো ওকে। আবেগকম্পিত গলায় বলল, ভালো আছি রে মা, ভালো আছি। শাওলি অনুযোগের সুরে বলে, ছাই ভালো আছো? একা একা কি খাচ্ছ, কি রাঁধছ, এই চিন্তায় আমি আর তোমার ছেলে অস্থির। এদিকে তোমার নাতি দিনরাত ঠাম্মি ঠাম্মি করে পাগল করছে। তাই বলছিলাম মা, আর কেন আমরা আলাদা থাকি? তোমার ছেলেও শুধু শুধু ফ্ল্যাটের ভাড়া গুনছে। চিন্ময় বলছিল এবার ও বাড়িতে শিফট করলেই তো হয়। তাই বলছিলাম মা, আমরা নেক্সট সানডে ওখানেই চলে আসছি। বুকের ভিতরটা শূন্য হয়ে এলো দীপশিখার। ওরা আসবে? এ কেমন স্বার্থপরতা! ছেলে ছেলের বউ কাছে এসে থাকবে, তাতে আনন্দ হচ্ছে না কেন ওর? কিসের এত ভয়, এত সংশয়, এত অসামঞ্জস্য? ফোনের ওপাশে শাওলি চেঁচায়, হ্যালো মা, শুনছো তো? তুমি যদি ভাতটা করে রাখো তবে আমি নয় চিকেন কষাটা আনিয়ে নেব। হ্যালো। ধীরে দীপশিখা বলে, আমি ভাত মাংস রেঁধেই রাখবো। বাড়িতে অতিথি এলে তাদের আপ্যায়নের আমি কোনো ত্রুটি আজ পর্যন্ত করিনি। শাওলি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমরা তো গেস্ট হয়ে যাচ্ছি না মা। শাওলি, এতকাল একটা মিথ থেকে টেনে গেলাম শুধু চিন্ময়ের জন্য। এবার শুধু নিজের জন্য বাঁচতে চাই। তোমরা কাল অবশ্যই এসো, কিন্তু নিজেদের বাসস্থান তুলে নয়। ফোন রেখে দিল শাওলি। ফোন রাখার ধরন বলল অসন্তুষ্ট হয়েছে। দীপশিখার আজকাল তাতে কিছু যায় আসে না। তাই সে ঝোঁকে অ্যাকোরিয়ামের সামনে। কাঁচের ভিতরে থাকা রঙিন মাছগুলোর আন্দোলন দেখে দীপশিখার বহুদিন পর আনন্দ হয়। সেই ছোট্টবেলায় মেলায় গিয়ে নাগরদোলা চড়ার মতো আনন্দ, হাতে কাগজ চরকি নিয়ে ছোটার আনন্দ, আলুর পুতুল বুকে চেপে ধরার আনন্দ। কতকাল যে বোঝেনি এই আনন্দ পাওয়ার সুখ। দীপশিখার বড় আফসোস হয়, অতীতের জীবনজট যদি এত সহজভাবে ছাড়িয়ে নিতে পারত। কিন্তু কী বা করে, ওর ভাগের কাগজ চরকিটা যে ফাটা ছিল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।